বৃষ্টিটা একদম হাঁপিয়ে ছেড়ে দিল। এখন যে একটু কাজে যাব তারও কোনো জোর নেই। থাক, এখন আর বাহিরে গিয়ে কোনো কাজ নেই, বুঝেছো? ঘরে একটু চাল ডাল আছে, তাই দিয়ে আমি খিচুড়ি করে দিচ্ছি। তুমি পেট ভরে তা খেয়ে বিশ্রাম নাও, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি তাই করছি। এদিকে পাশে চুলাতে টুনি তার স্বামীর জন্য পরম যত্নে খিচুড়ি রান্না করতে থাকে। তা টুনি, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তোমার আদরের গাভীটা কোথায়? তুমি তো একদম ঠিক কথা বলেছো। আমার গাভীটা কোথায় গেছে? বাহিরে যেমন ঝড় বৃষ্টি, তার উপর আবার সন্ধ্যাও নেমে আসছে। ওগো, তুমি একটু ঘরেই থেকো, আমি গিয়ে আমার গাভীটাকে একটু খুঁজে নিয়ে আসি। আরে আরে, এমন দুর্যোগের মধ্যে তুমি আবার কোথায় যাচ্ছ? গাভী যেখানে আছে নিশ্চয়ই ভালোই আছে। তুমি চুপ করে রান্নাটা সেরে ফেলো তো, তারপর দুজনে মিলে পেট ভরে গরম গরম খিচুড়ি খাবো। না না, আমার মন বলছে আমার গাভী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমি এক্ষুনি ওকে খুঁজে আনবো। টুনি টোনার আর কোনো কথা না শুনে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে, আর টোনাও টুনির পিছু পিছু বেরিয়ে পড়ে। গোধূলি, তুই কোথায় গেলি? গোধূলি, ফিরে আয় আমার কাছে। তোকে ছাড়া যে আমার এক মুহূর্ত ভালো লাগে না রে। গোধূলি। এখানে হয়তো তোমার গোধূলি নেই, চলো আমরা বাড়ি ফিরে যাই। না, আমি আমার গোধূলিকে রেখে কোথাও যাব না। ওকে আমি খুঁজে বের করবই করব। তোমাকে তো নিয়ে আমি আচ্ছা মুশকিলে পড়ে গেলাম। এই বৃষ্টির রাতে গোধূলিকে কোথায় খুঁজবো বলো তো? না। এবার তুমি তোমার মরার কান্নাটা থামাও তো। চলো সামনে এগিয়ে দেখি কোথাও পাই কিনা। টোনা টুনিকে নিয়ে সামনের দিকে যেতে থাকে, আর তখনই একজন কৃষক টুনির গোধূলিকে নিয়ে এগিয়ে আসতে থাকে। ওই তো আমার গোধূলি। তুই আমাকে রেখে কোথায় গেছিলি বলতো? আমি তোর জন্য কত চিন্তায় ছিলাম, আর একটু হলেই তো আমার দমটা বন্ধ হয়ে যেত। আসলে টুনি পাখি, তোমার গোধূলি ঝড়ের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল, তাই সে একা একা বসে চোখের জল ফেলছিল। মাঠের কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম, আর তোমার গোধূলিকে দেখে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু গোধূলিও তোমাদের ছেড়ে থাকতে চাচ্ছিল না, তাই তো আমি গোধূলিকে নিয়ে তোমার বাড়ি যাচ্ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো বলে আমার গোধূলিকে ফিরিয়ে দিয়েছেন। আপনি না হয়ে যদি অন্য কোনো খারাপ মানুষ পেত, তাহলে আমাকে আমার গাভীকে ফিরেই দিত না। আচ্ছা ঠিক আছে, তোমরা দেরি না করে তোমাদের গাভীকে নিয়ে চলে যাও, নয়তো এই ঝড় বৃষ্টিতে তোমাদের ঠান্ডা লেগে যাবে। টোনা টুনি আর কোনো কথা না বাড়িয়ে তাদের গাভীকে নিয়ে সোজা বাড়িতে ফিরে আসে, আর সবাই নিজেদের জায়গায় শুয়ে পড়ে। আমার গাভীটা হয়তো একা গোয়াল ঘরে থাকতে ভয় পাচ্ছে। আমাকে সেখানে যেতে হবে। এখন কি তাহলে তুমি গোধূলির সাথে গোয়াল ঘরে থাকবে নাকি? হ্যাঁ গো, হ্যাঁ। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। টুনি টোনার কোনো কথা না শুনে গোয়াল ঘরে গিয়ে গাভীর সাথে ঘুমিয়ে পড়ে। এদিকে টুনির গোয়াল ঘরের পাশে বাস করে এক প্রেতাত্মা আর এক পেতনির পরিবার। ওগো, শোনো, তুমি কিন্তু আমার 7 জনমের স্বামী। আমার সাথে তোমার গাঁটছড়া বাঁধা হয়েছে, তাই তুমি কোথাও যেতে পারবে না, বুঝেছো? বুঝেছি বুঝেছি, এবার তুমি ঘুমাও তো। তোমার কথা আমার কানে তবলার মতো বাজতেছে। ও, আমার কথা তোমার কানে তবলার মতো বাজে, আর শাকচুন্নির কথাগুলো তোমার কাছে মধুর মতো লাগে, তাই না হারামজাদা? এই আমি ঘুমোলাম, দয়া করে তুমিও ঘুমাও। যদি খালি শাকচুন্নির কাছে গেছো না, তাহলে আমি তোমাকে আবার চিতায় জ্বালাবো। এই বলে পেতনি ঘুমিয়ে পড়ে, আর প্রেতাত্মা সে সুযোগে টুনির গোয়াল ঘরে আসে। এই পাখি আর গাভীর মনে কত সুখ, আর সুখ আছে বলেই এরা এত শান্তি মতো ঘুমাতে পারছে। আমিও একটু এদের সাথে ঘুমিয়ে নেই। প্রেতাত্মা টুনির সাথে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, বৃষ্টিও থেমে যায়। সকালবেলা টুনিরও ঘুম ভেঙে যায়, আর সাথে সাথে টুনি প্রেতাত্মাকে দেখে চিৎকার করতে থাকে। ওরে বাবারে, চাচা, আপন প্রাণ বাঁচা।
এই বলে প্রেতাত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে টুনির চিৎকার শুনে টোনা সেখানে চলে আসে। কি হয়েছে? এমন ভাবে চিৎকার করলে মনে হচ্ছে যমদূত তোমাকে নিতে এসেছে, কিন্তু এখানে এসে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। তা চিৎকার করলে কেন বলো তো শুনি। আমি ভূত দেখলাম গো। ভূত বলতে কিছুই হয় না, এখনো সব ফালতু কথা ছাড়ো তো, আর ঘরে ফিরে চলো। রাতের ঝড় বৃষ্টিতে ঘরখানা পুরো ভেঙে গেছে। ভাঙবেই তো, কত করে বললাম ঘরটা মেরামত করো, তা তো আর করলে না। এবার দেখি কোথায় থাকো। তুমি তো জানো আমার অল্প আয়, আর এত অল্প আয়ে কিভাবে বাড়িঘর ঠিক করব বলো। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি এমন বুদ্ধি শুনি? তুমি আজকে মাটি আর কিছু খড়কুটো নিয়ে এসে রাখবে, আমি কাজ শেষে এসে সেগুলো দিয়ে একটা সুন্দর ঘর বানাবো। হ্যাঁ গো, মাটি দিয়ে ঘর বানালে কি সেগুলো থাকবে বলো তো? থাকবে থাকবে, তুমি তৈরি করে রেখো, আমি কাজ থেকে ফিরে এসে ঘর মেরামত করব। টোনা তার বউকে মাটি তৈরি করতে বলে সেখান থেকে চলে যায়, আর টুনিও মাটি জোগাড় করে নিয়ে আসে। আহা গোধূলি, এ তুই কি করলি বলতো? তুই এমন করে মাটিগুলোতে গোবর দিলি। আমি যদি এই গোবরগুলো ফেলতে যাই তাহলে আমাকে আবার নতুন করে মাটি আনতে হবে। সেটা তো অনেক পরিশ্রমের কাজ। না না বাবা, গোবর তো অনেক পবিত্র জিনিস। গোবর দিয়ে ঘর বানালে কিছুই হবে না। নে গোধূলি, ভালো করে একটু খাবার খেয়ে নে তো। টুনি মাটি মেখে রেডি করে। এদিকে টোনাও ততক্ষণে চলে আসে, আর দুজনে মিলে নিজেদের ঘর মেরামত করতে থাকে। যাক বাবা, আজকের মতো কাজ শেষ। কিন্তু এটা তো এখনো অনেক নরম। এটা কি থাকবে দেয়ালে? আজকের দিনটুকু তো থাকবে, কালকে না হয় অন্য কিছু ভাবা যাবে। যাও, এবার তুমি তোমার গোধূলিকে একটু জল খাইয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আহারে, বেচারাগুলো কত কষ্টই না করছে, এদের জন্য তো তাহলে কিছু একটা করতে হয়। আজ সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। মা, এ আমি কি দেখছি? গোবর আর মাটির ঘর যে পুরো সোনার হয়ে গেছে। এই টোনা, তাড়াতাড়ি ওঠো টোনা, ওঠো। কি হয়েছেটা কি শুনি? বাড়িতে কোনো ডাকাত পড়ছে নাকি? হ্যাঁ, ডাকাত নয় গো, দেখো দেখো কত সোনা। আরে তাই তো, কিন্তু এত কিছু কি করে হলো? আমি তো গোবর আর মাটি শুধু দিয়েছি। দাঁড়াও, আমি এক্ষুনি একটু আসছি। এই বলে টুনি গাভীর কাছে যায়, আর কিছু গোবর হাতে তুলে নিয়ে কিছু পাত্রের আকার ধারণ করে। আর আকার দেওয়ার সাথে সাথেই পাত্রটি সোনার হয়ে যায়। আর তা দেখে তাদের দুজনের চোখ ছানা পড়া হয়ে যায়। গোবর থেকে সোনা? টুনি, আমি স্বপ্ন দেখছি না তো? এই, তুমি আমায় একটু চিমটি কাটো তো। আরে তুমি স্বপ্ন দেখছো না, সবই সত্যি। এই গোবর দিয়ে আমি সোনার জিনিস বানিয়ে দেই, আর তুমি এগুলো নিয়ে বাজারে যাও আর তাড়াতাড়ি বিক্রি করে এসো। এরপর টুনি অনেক পাত্র বানিয়ে দেয়, আর টোনা সেই পাত্রগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর টোনা টুনি সোনার জিনিস বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। তারা নিজেদের বাড়িতেই সোনার দোকান খুলে বসে। কাকু কাকু, ওই দেখো, জলে ভাসা লিচু বাড়ি নিয়ে এসেছি। তোমরা দুজনে এই বাড়িটা নিয়ে আমাকে কিছু সোনা দাও না গো। পাগল নাকি? আমার তো কষ্টের সোনা তোকে দিব কেন? যা, ভাগ এখান থেকে। টোনা কনককে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, আর কনক কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে পেতনি আর প্রেতাত্মা গাছের ডাল থেকে সবকিছু দেখতে থাকে। টুনি, আমার রোজ রোজ অল্প কটা করে সোনা পেতে আর ভালো লাগছে না। আমি চিন্তা করেছি আমাদের গোধূলির পেট কাটবো। ওর পেটে যত সোনাদানা আছে আমি সবগুলো একসাথে পাবো, আর তখন আমার কোনো অভাবই থাকবে না। আমি যে একেবারে অনেক বড় লোক হয়ে যাব। তুমি কি পাগল হয়ে গেছো? গোধূলি আমার কত প্রিয়, সেটা তো তুমি জানো। আর সেখানে তুমি ওকে মেরে ফেলতে কেন চাইছো? প্রয়োজনে আমি তোমাকে আরো 10টা গাভী কিনে দেব, তবুও আমি এই গোধূলির পেট কাটবই কাটবো। খবরদার বলছি, তুমি এ কাজ কিছুতেই করবে না। তুমি যদি এ কাজ করেছো তাহলে আমি তোমাকে পুলিশে দেব বলে দিলাম। টোনা টুনির কথায় ভীষণ রেগে যায়। তার পাশে থাকা একটা দড়ি তুলে এনে সেটা দিয়ে টুনিকে বেঁধে রাখে।
আর ঘর থেকে একটা ছুরি বের করে এনে গাভীকে কেটে মেরে ফেলে। আর পেটের ভিতর সাধারণ গোবর ছাড়া আর কিছুই দেখতে পায় না। হায় হায়, আমি কি করলাম? আমি নিজ হাতে আমার এত বড় ক্ষতি করলাম। তোমার মতো লোভীর জন্য এসবই প্রয়োজন। মূর্খ লোভী পাখি, তুই জানিস না অতি লোভে তারটি নষ্ট। আমি তোদের দুঃখ দেখে বরদান দিয়েছিলাম, আর তুই কিনা সেই বরদানের অবমাননা করেছিস। এখন থেকে তুই আবার গরিব হয়ে যাবি, আবার তুই আগের মতো দুঃখে জীবন যাপন করবি। এই বলে প্রেতাত্মার পেতনি সেখান থেকে চলে যায়। এদিকে টোনাও সেই আগের মতো গরিব হয়ে যায়। এজন্যই সবাই বলে, যার যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। লোভের আশ্রয় কখনোই নেওয়া উচিত নয়। টুনি তো ভীষণ অসুস্থ, বাড়িতে গিয়ে ছানাদের জন্য আমাকে রান্না করতে হবে। আরে আরে, ছানারা তো আমাকে আজকে বিরিয়ানি নিয়ে আসতে বলেছিল। যাই যাই, এক্ষুনি আমি বরং বাড়িতে ফিরে যাই। খালি হাতে বাড়িতে ফিরলে ছানারা যে আবার মন খারাপ করবে। টোনা দাদা, আমাকে 6 প্যাকেট বিরিয়ানি দাও তো, আমার ছানারা যে বিরিয়ানি খেতে চেয়েছে। কিরে টোনা, বলছি কি, টুনি নাকি আবার আরেকটা ডিম দিয়েছে। তোর তো 6টা কন্যা, এবারও যদি একটা কন্যা সন্তান হয় তবে কিন্তু বনে তোর আর কোনো মান সম্মান কিছু থাকবে না রে। তাই আমি বলছি কি, শোন, তুই বরং টুনি সহ তোর সেই ছানাগুলোকেও বাড়ি থেকে বের করে দে, এতে কিন্তু তোরই ভালো হবে। তাছাড়া শোন, তোর 6টা মেয়েকে বিয়ে দিতে না অনেক টাকা লাগবে। তুমি একদম চুপ করো তো দাদা, এসব শয়তানি বুদ্ধি কিন্তু একদম ভালো নয়। এসব কথা আমাকে আর কখনোই বলবে না। আর শোনো, সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালোবাসেন, তাই তো আমাকে ভালোবেসে এমন কন্যা সন্তান দিয়েছে। বেশি কথা না বলে এখন বিরিয়ানি দাও। তো তা আর কিছু না বলে টোনাকে বিরিয়ানি দেয়। টোনা সেই বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে আসে। বাবা, ও বাবা, তুমি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছো? দাও দাও বাবা, দাও, আমাদেরকে বিরিয়ানি দাও, আমরা বিরিয়ানি খাবো। হ্যাঁ রে, তোদের মা কোথায়? তোদের মাকে তো দেখতেই পাচ্ছি না। জানো তো বাবা, ডিম ফুটে আমাদের একটা বোন হয়েছে, আর মা তার জন্য ডিমটাকে নিয়ে অনেক কান্নাকাটি করছে, আর বলছে তুমি নাকি মাকে অনেক বকবে। কিন্তু আমরা মাকে বলেছি, মা, বাবা তো অনেক ভালো, বাবা তোমাকে বকবে না। তুমি এখন মায়ের কাছে যাও বাবা, আর মাকে গিয়ে তুমি একটু বোঝাও। একে কি টুনি, তুমি কিনা এখনো কাঁদছো? আর কেঁদো না, টুকি আমাকে সবটা বলেছে। আমি কিন্তু একদমই মন খারাপ করিনি। সৃষ্টিকর্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ 7টা সন্তানের বাবা মা করার জন্য। টোনা, টোনা, তুমি যে অনেক ভালো টোনা, তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি অনেক খুশি টোনা। অনেক হয়েছে, এবার চলো তো চলো, আমাকে তুমি খেতে দেবে, আমার যে অনেক ক্ষুধা লেগেছে। এইভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। টোনা আর টুনি তাদের 7 কন্যাকে নিয়ে সুখে শান্তিতেই বসবাস করছিল। একদিন টোনা একটা গাছের নিচে দাঁড়ায় আর অনেকগুলো টাকা হিসাব করতে থাকে। অনেকদিনই তো হলো আমি টুনিকে কোনো কিছু উপহার দেই না, আজকে বরং এই টাকাগুলো নিয়ে আমি টুনিকে একটা গয়না উপহার দেব। এরপর টোনা উড়ে শ্যাকরার দোকানে যায় আর অনেক সুন্দর একটা গহনা কিনে টোনা উঠতে থাকে। আর উঠতে উঠতে বলে, আজকে টুনি এই গহনাটা পেয়ে অনেক খুশি হবে। একদিন আমি এই গহনাটা টুনিকে পরিয়ে ঘুরতে নিয়ে যাব। সৃষ্টিকর্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুখ দেওয়ার জন্য। আরে রে কবুতর, তোর তো দেখছি লটারি লেগে গেল রে, সোনার গহনা, তাও কিনা আবার ওই টোনার ঘরে। আজ তো তবে অনেক মজা হবে। যাই যাই, আমি বরং যজ্ঞকে গিয়ে সবটা বলে আসি। এরপর কবুতর উড়ে যজ্ঞর কাছে আসে আর যজ্ঞকে সব কথা খুলে বলে। কি, তুই সত্যি বলছিস ওটা কিনা সোনার গহনা ছিল? তাহলে তো বেশ হয়। কবুতর রে, আর দেরি করা যাবে না, আজ রাতেই ওই সোনার গহনা চুরি করতে হবে। তুই রেডি থাকিস কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও তবে রেডি থাকবো। টোনা, ও টোনা, দেখো না গো আমাকে কেমন লাগছে। তোমাকে অনেক সুন্দর লাগছে গো টুনি, একদম প্রথম দিনের মতো। তোমাকে দেখে তো একদমই মনে হচ্ছে না যে তুমি 7 ছানার মা। এক পর্যায়ে টোনা আর টুনি আলমারিতে গহনা রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে যজ্ঞ আর কবুতর টোনা আর টুনির ঘরে প্রবেশ করে আর তারা দুজন মিলে সেই গহনাটি খুঁজতে থাকে। এই যজ্ঞ, এই অন্ধকারে তো গহনা টহনা কোনো কিছুই দেখতে পাচ্ছি না রে,
গহনা আবার কোথায় রেখেছে বলতো? কি করে খুঁজবো? ঘরের আলোটা কি জ্বালিয়ে দেবো নাকি একটু বলতো? হ্যাঁ রে, তুই বরং তাই দে। টোনা আর টুনি তো গভীর ঘুমে আচ্ছন্ন, ওরা এসবের কোনো কিছু বুঝতে পারবে না। এরপর কবুতর ঘরের আলো জ্বালিয়ে দেয়, আর সাথে সাথে টোনা আর টুনির ঘুম ভেঙে যায়। কে কি কবুতর আর যজ্ঞ, তোরা তোরা আবার আমার ঘরে কি করছিস? আর তাছাড়া তোরা এখানে কেন এসেছিস বল? নিশ্চয়ই তোরা আমার গহনা চুরি করার জন্য এসেছিস, তাই তো? আরে টোনা, আমি তো তোর স্ত্রীর গহনা চুরি করার জন্য এখানে এসেছি। সত্যি করে বলতো, তুই তোর স্ত্রীর গহনাগুলো কোথায় রেখেছিস? বলবো না, আমাদেরকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা সত্যিটা কিছুতেই বলবো না। আমরা তোমাদের নামে পুলিশকে বিচার দেব। পুলিশকে বিচার দেওয়ার আগে তোরা এই পৃথিবী ছেড়ে চলে যাবি। এই যজ্ঞ, ছুরি চালা ওদের পেটে। যজ্ঞ আর কবুতর ছুরি দিয়ে টোনা আর টুনিকে আঘাত করে। এইভাবেই টোনা আর টুনি মারা যায়। আর যজ্ঞ আর কবুতর দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করে গহনা সহ টাকা পয়সা সবকিছু নিয়ে যায়। সাত ছানা এসবের কোনো কিছুই বোঝে না। পরের দিন সকালবেলা সাত ছানা তাদের বাবা মার মৃতদেহের পাশে বসে কান্না করতে থাকে। বাবা, ও বাবা, মা, ও মা, তোমরা ওঠো, ওঠো বাবা মা। কে কে তোমাদেরকে আমাদের কাছ থেকে কিনে নিল বলো তো? ওঠো বাবা, মা, ওঠো তোমরা। বাবা, ও বাবা, মা, তাকাও আমাদের থেকে। এভাবে আমাদেরকে এতিম করে চলে যেও না, তোমরা যেও না। সাতছানা অনেক কান্নাকাটি করে। এরপর ওরা ওদের বাবা মায়ের সৎকার করায়। হ্যাঁ রে, ঘরে তো কোনো খাবার দাবার কিছু নেই, টাকা পয়সাও নেই। বাবা মাকে মেরে কে যেন সবকিছু লুট করে নিয়ে গেছে। ছোটর যে অনেক ক্ষুধা পেয়েছে, এবার ওকে কি খাওয়াবো রে? বোন রে, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। চল চল, সবাই মিলে মাসের কাছ থেকে খাবার নিয়ে আসি। চল। চোরের দল, আমাদের ঘরে কিনা চুরি করা, আজ তো আমরা তোদেরকে পুলিশের হাতে তুলে দেব। এই এই চুপ কর চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা। তোদের বাবা মা তো এইসব কথা বলেই আমাদের হাতে প্রাণ দিয়েছে, আর আজ তো তোরা সাতটাই মরবি। কি বললে? তোমরা আমার বাবা মাকে মেরেছ? শয়তান প্যাজি কোথাকার! দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি মজা। এই এই, তোরা লাঠি নিয়ে আয় এখানে, আর এদেরকে চড়ে চড়ে মার। সাত ছানা মিলে যজ্ঞ আর কবুতরকে অনেক মারে। তারপর ওদের দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকে সাত ছানা খুব সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। এরপর সাত ছানা মিলে টিয়ের কাছে যায় আর কিছু খাবার চায়। কি কি বললি তোরা? আমি কিনা তোদেরকে খাবার দেব? আমার বয়ে গেছে, চল ভাগ এখান থেকে, ভিখারির বাচ্চা কোথাকার। টিয়ে সাত ছানাকে তাড়িয়ে দেয়। এরপর সাত ছানা ঘুরে ঘুরে সবার কাছে খাবার চায়, কিন্তু কেউই সাত ছানাকে কোনো খাবার দেয় না। এক পর্যায়ে সাত ছানা একটি গাছের নিচে দাঁড়ায় আর তারা অনেক কানাকাটি করে। সৃষ্টিকর্তা, ও সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাথে কেন এমনটা করলে? আমাদেরকেও নিয়ে যেতে পারতে। কি ব্যাপার কি সাত ছানা, তোমরা এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? বলো বলো আমাকে। আমি হচ্ছি পরী, আমি তোমাদেরকে সাহায্য করব। ও, এই ব্যাপার। আহারে, তোমাদের দুঃখের কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। আমি তোমাদের সাহায্য করব আর তোমাদেরকে সব ফিরিয়ে দেব। এরপর পরী জাদু করে সাত ছানাকে অনেক টাকা পয়সা আর একটা ঘর দেয়। এরপর পরী সেখান থেকে উড়ে চলে যায়। পরীর দেওয়া টাকা দিয়ে সাত ছানা অনেক সুখে শান্তিতেই থাকতে লাগে। এক রাতে যজ্ঞ আর কবুতর সাত ছানার ঘরে চুরি করতে আসে আর তারা দুজন ধরাও পড়ে যায়। শিমুলপুর বনে টোনা তার স্ত্রী টুনি ও তার বৃদ্ধ বাবা রাজু টোনাকে নিয়ে থাকতো। টোনা ছিল অনেক অলস, সে কোনো ধরনের পরিশ্রমী কাজ করতে পারতো না। টোনা সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছিল। টোনার বাবা অসুস্থ হয়ে পড়ছিল দিন দিন। একদিন রাজু টোনা টুনিকে ডেকে বলে, ও মা, টোনা কোথায়? হ্যাঁ বাবা বলুন, কিছু লাগবে আপনার? জল দেব আপনাকে? না মা, আমার কিছু লাগবে না। আসলে মা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। আমার এই অলস ছেলেকে ঠিক করতে করতে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু আমি আমার এই অপদার্থ ছেলেকে ঠিক করতে পারিনি।
আমার মনে হয় আমি বেশি দিন আর বাঁচবো না। এখন আমার মনে হচ্ছে আমার ছেলের ঘাড়ে কোনো অলস ভূত ভর করেছে। এখন ওর মাথার ভূত ছাড়ানোর দায়িত্ব তোমার। মা, তুমি আমাকে কথা দাও, তুমি আমার ছেলেকে পরিশ্রমী করে তুলবে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব ওনাকে পরিশ্রমী বানানোর। যাক বাবা, বাঁচলাম। এখন আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর বেশ কিছুদিন পর টোনার বাবা অসুস্থ হয়ে যায় আর মারা যায়। আর টোনার বাবার ইচ্ছে মতো টুনি কাজ করতে থাকে। একদিন টুনি ভাবে, আমি কিভাবে টোনাকে পরিশ্রমী করতে পারবো? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। পেয়েছি, আমি যদি টোনাকে জমির কাজে সাহায্য করি তাহলে নিশ্চয়ই টোনা আমার কাজে সাহায্য করতে আগ্রহী হবে। যাই, গিয়ে টোনাকে ঘুম থেকে ডেকে তুলি। এই বলে টুনি টোনাকে ঘুম থেকে জাগাতে চলে যায়। টোনা, এই টোনা, তুমি আর কত ঘুমাবে বলো তো? এখন ঘুম থেকে ওঠো, মাঠে কাজে যেতে হবে। এত সকাল সকাল ডাকছো কেন বলো তো? এতদিন বাবার জন্য ঠিকমতো শান্তিতে ঘুমাতে পারিনি, আর এখন তুমি শুরু করে দিয়েছো। আমি আর একটু ঘুমাবো টুনি। টোনা, ওঠো না টোনা, তোমার জন্য একটা সুখবর আছে। যদি সুখবরটা শুনতে চাও তাহলে তাড়াতাড়ি উঠে পড়ো। এই আমি উঠেছি, এবার বলো কি সুখবর? আজ থেকে আমিও তোমার সাথে জমিতে যাব আর তোমার সাথে কাজ করব। চলো এবার টোনা। এরপর থেকে টুনি টোনার সাথে জমিতে কাজ করতে শুরু করে। টুনি প্রতিদিন সকালবেলা টোনাকে নিয়ে জমিতে কাজ করতে যেত, কিন্তু সামান্য কাজ করার পরই টোনা বিরক্ত হয়ে যেত আর সেখানেই ঘুমিয়ে পড়তো। আর বেচারি টুনি একাই পরিশ্রম করত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি আবারও ভাবতে থাকে, না, টোনাকে তো কিছুতেই পরিশ্রমী করা যাচ্ছে না। ভেবেছিলাম একসাথে কাজ করলে টোনার হয়তো কাজে আগ্রহ বাড়বে, কিন্তু এতেও তো কোনো লাভ হচ্ছে না। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। টুনি ভাবতে থাকে যে কিভাবে টোনার অবস্থার উন্নতি করা যায়। একদিন বনের রাজা সেনাপতি ঘোষণা দেয়, শোনো শোনো শোনো, জঙ্গলের সব প্রজারা, আগামীকাল রাজা বিনামূল্যে সবাইকে ফসলের বীজ দেবে। আগামীকাল রাজপ্রাসাদে গিয়ে সবাই বিনামূল্যে ফসলের বীজ নিয়ে আসবেন। টুনি এই ঘোষণা শুনে টোনার কাছে যায়। টোনা শুনছো? আগামীকাল রাজা মশাই সব কৃষকদের ফসলের বীজ বিনামূল্যে দেবেন। সত্যি বলছো? বিনামূল্যে নাকি আবার কোনো টাকা নেবে? না, কোনো টাকা নেবে না, একদম ফ্রিতে বীজ দেবে। বিনামূল্যে ফসলের বীজ দেওয়ার কথা শুনে টোনার চোখে মুখে খুশির রেওয়াজ দেখা যায়, আর টুনি সেটা খেয়াল করে। পরের দিন সকালবেলা টোনা বীজ নেওয়ার আনন্দে ঘুম থেকে ওঠে। কি ব্যাপার টোনা, আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো? টুনি, তোমার কি মনে নেই যে আজকে রাজামশাই বিনামূল্যে ফসলের বীজ দেবে? আমি বীজ নিতে গেলাম। আরে, হাত মুখ ধুয়ে তো যাও, আর এত সকালে তো মনে হয় কেউ আসেনি। কিন্তু টোনা টুনির কোনো কথা না শুনেই বীজ নিতে চলে যায়। টোনার বিনামূল্যে বীজ নেওয়ার কথা শুনে টুনির মাথায় একটি বুদ্ধি আসে। বেশ কিছুক্ষণ পর টোনা অনেকগুলো ফসলের বীজ নিয়ে বাড়িতে আসে। টুনি দেখো, কতগুলো বীজ বিনামূল্যে দিয়েছে। আজকে আমি অনেক খুশি হয়েছি টুনি। টুনি, তুমি জানো আমি বীজ নেওয়ার জন্য সবার প্রথমেই দাঁড়িয়েছিলাম। টুনি টোনার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনে আর মনে মনে বলে, টোনার এই খুশিটা আমাকে কাজে লাগাতে হবে, তবেই টোনার অলসতা দূর করা যাবে। পরের দিন টুনি টোনাকে বলে, টোনা জানো, রাজামশাই আজকে আবারও ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে টুনি? রাজামশাই কি আবারও ফ্রিতে বীজ দেবে নাকি অন্য কিছু? না, রাজামশাই এবার ফ্রিতে বীজ দেবে না, এবার গরু দেবে। কি বলছো কি? এটা তো আরো অনেক ভালো খবর টুনি। কবে দেবে বলো বলো, আর কোন জায়গায় দিবে বলো? জানো টোনা, গরু পাওয়া এত সহজ নয়। রাজামশাই ঘোষণা দিয়েছে যে কৃষক আগামী 3 মাসে সবচেয়ে ভালো ফসল ফলাতে পারবে তাকেই গরু দেবে। ও, এই ব্যাপার? এটা তো খুব সহজ কাজ। আমি রাজামশাইয়ের গরু জিতবো। এটা সহজ কাজ নয় টোনা, ভালো করে ফসল না ফলালে তো গরু পাওয়া যাবে না।
আর তুমি তো কোনো কাজ করতেই চাও না, তাহলে আমরা কিভাবে গরু পাবো বলো তো? আমি আজ থেকে প্রচুর পরিশ্রম করব আর গরু জয় করবই করব। তুমি দেখো টুনি, একবার এত কষ্ট করে ফসল ফলালে আমি তো ভালো গরু পাবো, সেটা আমার ভাবতে তো ভীষণ খুশি লাগছে। তারপর থেকে টোনা প্রতিদিন তার জমিতে কাজ করতে থাকে। টোনা জমিতে হাল চাষ করে, পানি দেয় আর সব একাই করতে থাকে। নিয়মিত সে প্রতিদিন জমির পরিচর্যা করত। ধীরে ধীরে টোনার জমি ফসলে ভরে ওঠে। একদিন টোনা আর টুনি ওদের জমির পাশে দাঁড়িয়ে কথা বলছিল। টুনি দেখো, আমাদের জমিতে কত সুন্দর সুন্দর সোনালী ধান ফলেছে, এখন শুধু ধানগুলো পাকার অপেক্ষা। টোনা, সারা বনে সবার থেকে আমাদের ফসল সব থেকে ভালো হয়েছে, তার মানে তুমি হবে রাজামশাইয়ের গরু বিক্রেতা। টুনি, আমি ভাবছি কি আমাদের এসব ফসল আমি শ্রমিক দিয়ে কাটাবো, এত সব ফসল আমি একাই তো কাটতে পারবো না। টোনার এমন কথা শুনে টুনি মনে মনে বলে, বুঝেছি, তোমার ঘাড়ে আবারও আলসেমির ভূত চেপেছে। তোমার ভূত তাড়ানোর বুদ্ধিও আমার জানা আছে। কি হলো টুনি, কি ভাবছো? কিছু বলছো না যে? আমার কথার উত্তর দাও। তুমি শ্রমিক দিয়ে ফসল কাটাবে তো বেশ, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো আর রাজামশাইয়ের গরু জিতবে না, কারণ রাজামশাই যে শর্ত দিয়েছে নিজের জমির কাজ নিজেকেই করতে হবে। এখন তুমি ভাবো তুমি কি করবে? না না, এত দূর এসে আমি বিনামূল্যের গরুটা হাতছাড়া করতে পারবো না, আমি নিজেই কাটবো আমার ফসল। এরপর থেকে টোনা তার পরিশ্রম অব্যাহত রাখে। বেশ কিছুদিন পর ফসল পাকার পর টোনা তা নিজেই কাটে এবং নিজেই মাড়াই ঝাড়াই করতে থাকে। টুনি দেখো দেখো, আমাদের অনেক ফসল ফলেছে, এবার আমাকে বলো তো গরু নিতে আমাকে কোথায় যেতে হবে? তোমাকে গরু নিতে যেতে হবে না টোনা, রাজামশাইয়ের লোক নিজেরাই আসবে তোমার কাছে গরু নিয়ে। পরের দিন কবুতর টুনির বাড়িতে আসে আর 1,00,000 টাকা নগদ দিয়ে সব ফসল নিয়ে যায়। আর টুনি ওই টাকা থেকে 2টো গরু নিয়ে আসে। এই দেখো, রাজামশাইয়ের লোক তোমার জন্য গরু পাঠিয়েছে। কি মজা, কি মজা, এত বড় বড় গরু, তাও আবার ফ্রিতে। আমার তো ভাবতেই ভীষণ খুশি লাগছে। এগুলো তোমার টাকার গরু, আর এই নাও 50,000 টাকা। এগুলো আমার টাকার গরু মানে? আমাকে আবার এত টাকা দিচ্ছ? কি ব্যাপার টুনি, ব্যাপারটা আমাকে খুলে বলো তো শুনি। আসলে টোনা, রাজামশাই আমাদেরকে বিনামূল্যে কোনো গরু দিতে চায়নি, এটা আমি বুদ্ধি করে তোমাকে বলেছিলাম যাতে তুমি পরিশ্রমী হও, আর এতগুলো টাকা সব তোমার পরিশ্রমের ফল। এবার বুঝলে তো টোনা, পরিশ্রমের ফল মিষ্টি হয়। টোনা এতগুলো টাকা কখনো দেখেনি, তাই সে টুনির ওপর খুব খুশি হয় আর বলে, সত্যি টুনি, আমি এটা আগে কখনো বুঝিনি। বাবা সবসময় ঠিকই বলতেন তুমি খুবই বুদ্ধিমতী। আজ তোমার বুদ্ধির জন্যই আমি এতগুলো টাকা দেখতে পেলাম। এখন থেকে আমি আর কোনো অলসতা করব না, আমি অনেক পরিশ্রমী হব আর অনেক ধনীও হব টুনি। টুনির বুদ্ধিমত্তার কারণে টোনা অলস থেকে পরিশ্রমীতে পরিণত হয় আর ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, বুদ্ধি দিয়ে সবকিছু জয় করা যায়, আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে সুখ আসবেই। আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।